কিনে নেয়। বাইকের কাছে গিয়ে থমকে দাঁড়ায় কাব্য। ফুল কার জন্য? ওই মেয়ের জন্য? এত সহজে? না, আগে নিজের কাজের ফল ভোগ করবে। ফুলের গুচ্ছটা ফেলে দেয় রাস্তায়, তারপর বাইকে উঠে ছুটে যায় কাব্য। দরজায় নখ দিতেই মেঘ হাসি মুখে বলে, এসে পড়েছেন? আজ দিন কেমন কাটলো? কি? আচ্ছা রুমে চলো, ফ্রেশ হবে, তারপর দ্রুত বের হয়ে আসো, আব্বু আম্মু এসেছেন। ও, এই জন্যই নাটক? কাব্য কিছুক্ষণ পর চুপ থেকে তারপর রুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে মেঘ একটা পাঞ্জাবি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। নিন, এটা পরে নিন। কি নাটক? কাব্য খেয়াল করে দরজা খোলা। কাব্য গিয়ে দরজা আটকে দেয় আর মেঘের হাত ধরে টান দিয়ে বারান্দায় নিয়ে যায়। কি নাটক শুরু করলে এসব? দেখো আব্বু আম্মু আসছে, আর আমি চাই না তোমার আমার ব্যাপারটা ওনারা জানো, ওনাদের কষ্ট দিতে চাই না। সেটা আমার জানার ব্যাপার না। এই অনুরোধটা রাখো। ঠিক আছে। কাব্য পাঞ্জাবি নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর বেরিয়ে আসে। সামনের রুমে বসে আছে কাব্য। হাসতেই মেঘের বাবা তাকে জড়িয়ে ধরে। কেমন আছো বাবা? জি ভালো, আপনারা কেমন আছেন? হ্যাঁ, আমরাও ভালো। আমার মেয়ের ভাগ্য ভালো, তোমাকে পেয়েছি। কাব্য কিছু বলল না। তুষার এদিকে আয়। মায়ের ডাক শুনে রান্না করে যায় কাব্য। হ্যাঁ মা, বলো। ওনারা বলছে পরশু ম্যাককে নিয়ে ওনাদের বাসা থেকে একটু ঘুরে আসতে। কিন্তু মা, আমার সময় হবে না। আমি যেতে বলছি, যা। ঠিক আছে, ওকে পাঠিয়ে দাও। তুইও যাবি। কাব্য কিছু বলল না। সেই রাতে খাবার শেষ করে মেঘের বাবা মা ফিরে যায়। মেঘ রুমে গিয়ে ফ্লোরে বিছানা বানাতে থাকে, তারপর শুয়ে পড়ে। হঠাৎ তার গায়ে পানির ঝাপটা লাগে। লাফিয়ে উঠে দেখে কাব্য পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে আর তার বিছানার এক অংশ ভিজে গেছে। ইস, ভুলে পানি পড়ে গেল। তুমি এক কাজ করো, সোফায় ঘুমিয়ে পড়ো আজ। মেঘ কাব্যের দিকে তাকিয়ে আছে অবুঝের মতো। কাব্য তাকে কেন এভাবে টর্চার করছে। গুটি গুটি পায়ে সোফার দিকে গিয়ে শুয়ে পড়ে মেঘ। ক্লান্তির পর শুয়েই ঘুমিয়ে পড়ে মেঘ। কাব্য মেঘের দিকে মুখ করে শুয়ে পড়ে। মেঘের মুখের দিকে তাকিয়ে মনের ভেতরটা কেমন একটা করে ওঠে। নিজেকে সামনে রাখাটা কষ্টের। মাতৃভাষার মানুষটার প্রতি ঘৃণা জন্মে তা অনেক ভয়ানক হয়ে ওঠে। মেঘের দিকে তাকিয়ে দেখতে দেখতেই ঘুমিয়ে পড়ে কাব্য। সকালে মেঘের চিৎকারে ঘুম ভেঙে যায় কাব্যের। আটকে উঠে দাঁড়ায় কাব্য। কি হলো মেঘের? কাব্য দ্রুত উঠে বেরিয়ে দেখে মেঘ সোফার উপর উঠে দাঁড়িয়ে আছে আর ফ্লোরে একটা তেলাপোকা। এই জন্য এত চিৎকার। কাব্য বিরক্তি হয়ে ফিরে যেতে চাইলে মেঘের এই অবস্থা দেখে এগিয়ে গিয়ে তেলাপোকাটা সরিয়ে দেয়। মেঘ যেন হাঁপ ছেড়ে বাঁচে, কিন্তু তখনই ঘটল বিপত্তি। শাড়িতে পা পেঁচিয়ে মেঘ পড়ে যায়, আর পড়বে তো পড়বে সিরিয়ালের মতো কাব্যের কোলেই পড়ে। কাব্য বোকার মতো তাকিয়ে আছে। মেঘ দ্রুত নিজেকে সামলে উঠে দাঁড়ায়। কাব্য দ্রুত রুমে চলে যায়, রেডি হয়ে অফিসের জন্য বেরিয়ে যায়। অফিসে ঢুকেই কেবিন গিয়ে দেখে টেবিলের উপর সাদা গোলাপের একটা গুচ্ছ রাখা। কাব্য অবাক হয়ে চেয়ারে বসে ফুলগুলো হাতে নেয়। এই ফুল। জাবেদ? তার কলিগ এগিয়ে আসে। হ্যাঁ কাব্য। এই ফুল আমি রেখেছি। গলার শব্দ শুনে দরজার দিকে তাকাই, দেখি দরজার সামনে দাঁড়িয়ে আছে নীল শাড়ি পরে নিশি। নিশি বসের মেয়ে, বলতে গেলে কলেজ থেকে আমাকে চেনে। আমার সাথে কথা হয় অফিস আসার পরই। অল্প সময়ে আমাকে ভালোবেসে ফেলে, সব কাজে সাহায্য করে। আমার হঠাৎ বিয়ের কথা শুনে অনেক কেঁদেছিল, কিন্তু জাবেদের থেকে জানতে পারে আমার বউয়ের প্রতি কোনো আগ্রহ নেই, আর হয়তো খুব জলদি ডিভোর্স হয়ে যাবে। নিশি, তুমি? কেন দিতে পারি না? পারো। জাবেদ একটু বাইরে যাবে? হ্যাঁ। জাবেদ চলে যায়। কাব্য, আমি জানি বিয়েটা তুমি ইচ্ছাই করোনি, ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। কাব্য উত্তর না দিয়ে কাজে মন দেয়। এদিকে বাসায় বিছানা গোছানোর সময় কাব্যের ডায়েরিটা খুঁজে পায় মেঘ। হাতে নাই সেটা। খুলে পড়বে তখনই ভেতর থেকে বেরিয়ে ফ্লোরে পড়ে দুটো ছবি। ছবি তুলে নিয়ে দেখে কাব্যের পাশে একটা মেয়ে। মেঘ বুঝতে পারে কাব্য এখন অন্য কাউকে ভালোবাসে, আর এই মেয়ে তাকে কষ্ট দিতে। কান্না আসছে খুব। ডায়েরিটা পড়া হয় নাই, আর সব আগের মতো রেখে দ্রুত বাথরুমে গিয়ে সবার ছেড়ে কাঁদতে থাকে মেঘ। কাব্য তাকে কষ্ট দেওয়ার জন্য বিয়ে করেছে, এই জন্য নাকি কাব্য অন্য কারো বলে বুঝতে পারছে না মেঘ। হয়তো কাব্যকে এখনো সে ভালোবাসে, নাকি আজই কাব্যের প্রতি ভালোবাসা আসছে। প্রশ্নগুলো সূচের মতো আঘাত করছে মনে। বিকেলে কাজ শেষ করে কাব্য বাসায় ফিরবে, তখনই বাইকে উঠে বসে নিশি। চলো। চলো মানে? আজ তোমার বাসায় ডিনার করব, আন্টিকে বলেছি দুপুরেই। বাহ, ভালো তো। কাব্য কিছু না বলে বাইক স্টার্ট দেয়। বারান্দায় দাঁড়িয়ে মেঘ রাস্তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ দেখলো কাব্য একটা মেয়েকে নিয়ে ফিরছে। মেঘ দ্রুত রুম থেকে বের হয়ে দরজায় টোকা দিতেই দরজা খোলে মেঘ। কাব্য, এই মেয়েটা। ভেতরে চলো। কাব্য নিশিকে নিয়ে ভেতরে যায়, যেন মেঘকে সে দেখেনি। আরে নিশি, এসে পড়েছো? জি আন্টি, আর আজকে রান্না কিন্তু আমি করব।
সে কি, কেন? নতুন রান্না শিখেছি, তাই আপনাদেরই আগে খাওয়াবো। পাগল একটা। আপনি রুমে গিয়ে আরাম করুন, রান্নাঘর আমি দেখছি। মা হেসে চলে যায়। নিশি আগেও এমন করেছে আমার মন পেতে। এই তুমি যাও, ফ্রেশ হয়ে এসো, আমার সাহায্য লাগবে। কাব্য মেঘের দিকে আর চোখে তাকায়। জ্বলে পুড়ে যাচ্ছে মেঘের ভেতরটা। হ্যাঁ, সাহায্য করব। আসছি, তুমি যাও। কাব্য চলে যেতেই নিশু কিছুক্ষণের জন্য মেঘের দিকে তাকিয়ে তারপর রান্নাঘরে চলে যায়। মেঘ দ্রুত রুমে চলে যায়। কাব্য টাওয়েল নিয়ে ফ্রেশ হতে যাবে, তখনই মেঘ তার হাত টান দিয়ে সামনে আনে। এসব কি? কে এই মেয়ে? আর ও? তাতে তোমার কি? আর ও নিশি খুব ভালো মেয়ে, আমার জন্য পাগল। আমি ওকে বিয়ে করব। তাহলে আমার জীবন নিয়ে এইভাবে খেলছো কেন? এত সহজে ভুলে গেলে? যাই হোক, সরো। কাব্য মেঘকে সরিয়ে চলে যায়। মেঘ পাথর হয়ে দাঁড়িয়ে থাকে। বাথরুমের দরজার ফাঁক দিয়ে কাব্য একবার মেঘের দিকে তাকায়, তারপর দরজা লাগিয়ে দেয়। ফ্রেশ হয়ে কাব্য রান্নাঘরে চলে আসে। নিশি রান্না করছে, কাব্যকে তাকে সাহায্য করতে থাকে। মেঘ সোফায় বসে এসব দেখছে, গা যেন